মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরো কয়েকজন নতুন উপদেষ্টা নিয়োগে শিক্ষার্থী জনতা চরম ক্ষুব্ধ। তারা কঠিন বার্তা দিচ্ছে। বিশেষ করে সমন্বয়ক শারজিস আলম কঠিন বার্তা দিয়েছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ডক্টর ইউনূস এখন কি করবেন, কি করা উচিত? জনগণ রাজপথে নেমেছে। মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বানানোয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে এবং আরেকজন ব্যবসায়ী আকিজ বশির গ্রুপের, তার বিরুদ্ধে মশাল মিছিল হয়েছে এবং একজন মুজিব প্রেমী আর একজন সরাসরি জুলাই গণহত্যা মামলায় আসামি, একজন এমপির, আওয়ামী লীগের একজন এমপির আপন ভাই, যিনি তেমন কোনো বেকায়দায় হাসিনা আমলে পড়েনি, বরং বহাল তবিয়তে আছে বলেই বলা হচ্ছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে উপদেষ্টাদের নিয়োগের বিরোধিতা করে জনগণ মশাল মিছিল করে এবং বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। কেন এভাবে, কেন উপদেষ্টা নিয়োগ করা হবে? উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়াটা কি? স্বচ্ছতা নেই কেন? যেমন শপথের আগে সাপোজ যদি এরকম হতো যে মোস্তফা সরোয়ার ফারুকী, এই যে আকিজ বশির, এদেরকে উপদেষ্টা বানানো হবে, এটা যদি আমরা এক সপ্তাহ আগে জানতে পারতাম, তাহলে তিনি যে মামলার আসামি, কে কোথায় করেছেন, এগুলো সব সামনে আসতো। তাহলে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত উপদেষ্টা হিসেবে শপথ করানোর জন্য তিনি একমত হতেন না, কিন্তু গোপন রাখা হয়েছে। এর মানে কি সরকার জেনে শুনে তাদেরকে উপদেষ্টা বানিয়েছে যাতে তাদের অপকর্ম ফাঁস না হয়, এই জন্য গোপনীয়তার সাথে তাদের শপথ নেওয়ানো হয়েছে। গোপনীয়তাই তো রক্ষা হয়েছে, কারণ শপথ নেন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এরা ডাক পেয়েছেন, তার আগে জানতে পারিনি। তার আগে জানতে পারলে দলে সরকার উপদেষ্টা নিয়োগ করতে পারতো না। এখন বাদ দেওয়াটাও কঠিন। আমি অনেক খোঁজাখুঁজি করলাম যে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগের যৌক্তিকতা ব্যাখ্যা করে কেউ কোনো পয়েন্ট উত্থাপন করতে পেরেছেন কিনা, না এরকম কোনো বিষয় পাইনি। দু একটা ইনিয়ে বিনিয়ে দু একজনের যৌক্তিকতা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু তার পাল্টা জবাব আছে, আমরা রিফিউট করব। দর্শক, খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা হচ্ছে, শারজিসে কথা বলেছেন। শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ সম্ভবত চট্টগ্রামকে ইঙ্গিত করেছে, অথচ বঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। তার উপর খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা হচ্ছে। দেখেন এখানে আঞ্চলিক বৈষম্য নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে। চট্টগ্রামের লোকজন সব জায়গায়, এটা বা কেন? ডক্টর ইউনূসের এটা অবশ্যই সাবধান থাকতে হবে, কিছু করতে হবে, আঞ্চলিক বৈষম্যতা নিরসন করতে হবে। বিশেষ করে উত্তরবঙ্গ আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। আবু সাইদ তো উত্তরবঙ্গের, সে উত্তরবঙ্গ থেকে কেউ নেই। আজকে দেখলাম নাগরিক কমিটির কিছু নেতারা উত্তরবঙ্গের কিছু লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে। উত্তরবঙ্গ থেকে একজনকে আমরা দিতে পারলাম না। বিভিন্ন রেকমেন্ডেশন, বিভিন্ন চেষ্টা তারা করেছে, কিন্তু সব প্রো চট্টগ্রাম বা চট্টগ্রামপন্থী বা চট্টগ্রামের মুজিববাদী। এটা কেন? জনগণ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং কেউ কেউ এই মোস্তফা সরোয়ার ফারুকীকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। সরিয়ে দিলেও এটা বিব্রতকর। এখন মূল জায়গাটা হচ্ছে উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়াটা কি। এখন সরিয়ে হয়তোবা এত তাড়াতাড়ি দিতে পারবে না, কিন্তু ডক্টর ইউনূসের যেটা করা উচিত, উপদেষ্টা পরিষদকে আবার সাফল করা উচিত মিনিমাম 1 মাস সময় নিয়ে, তারপর এবং সেখানে প্রো বিএনপি, প্রো জামাত সব অঞ্চলের একটা ভারসাম্য রক্ষা করা উচিত। সরকারের সফলতার জন্য উপদেষ্টা পরিষদকে সফল করা, এবং এটা 40-50 সদস্য বিশিষ্ট হতে পারে। একবার বলেছিল সকল উপদেষ্টাদেরই সহকারী নিয়োগ করা হবে ছাত্রদের মধ্য থেকে। এই জিনিসটা সবচেয়ে ভালো হয় যে প্রত্যেক মন্ত্রী পরিষদেই, প্রত্যেক বিভাগেই শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী মর্যাদায়। মাহফুজ আলমের উপদেষ্টা হওয়াটাকে সবাই ইতিবাচক ভাবেই দেখছেন, তার কাজের পরিধি বাড়লো। এতদিন সচিবের মতো সকাল সন্ধ্যা অফিস করার মতো বিষয় ছিল, এখন মুক্তভাবে কাজ করতে পারবেন। এবং মাহফুজ আলমকে অনেক ট্যাগ নিতে হয়েছে, অনেক অপপ্রচারের মুখোমুখি হতে হয়েছে। এখন মাহফুজ আলম মুক্তভাবে কাজ করতে পারবেন। এবং আসিফ মাহমুদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটা সাধারণত ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদককেই দেওয়া হতো, তো সেটা আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে। এটা খুবই ইতিবাচক। দর্শক, খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা হচ্ছে। তেলবাজ কারা? খুনি হাসিনার তেলবাজ হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, তাকেই বুঝিয়েছে। এবং একজন হত্যা মামলার আসামি, এটা সরকার জানতো না। এর মানে কি? তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের পর যে মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে, যে মামলাগুলো এগুলো ভুয়া মামলা। এটাই বা কেন হবে? অনেকে আকিজ বশির গ্রুপের যিনি নিয়োগ পেয়েছেন তাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, তার ভাই একসময় শিবির করতেন। না, তার এক ভাই তো আওয়ামী লীগ, তার এক ভাই শিবির করতেন নাকি তিনি এখন জামাত করেন না আমি জানি।
তিনি শিবির করলেই যে সবাই জামাত করে তা না, অথবা দুই ভাই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আদর্শ এবং ব্যবসায়িক অনেক বিষয়ে আলাদা। তো সেক্ষেত্রে ওই যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। তার ভাই কি ছিল ইট ডাজন্ট ম্যাটার, এটা এখানে আলোচ্য বিষয়। তার ভাইকে কেন টেনে আনা হচ্ছে, এতে তো জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব তিনি বিব্রত হচ্ছেন। তাকে এখানে টেনে আনা, তার পাস্ট নিয়ে খোঁচাখুচি করা, এটা আমি একেবারেই দ্বিমত পোষণ করছি। দর্শক, সার্জিসের এই বার্তাটা খুবই গুরুত্বপূর্ণ যে তেলবাজদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং নতুন উপদেষ্টা শেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসাবে শপথ নিয়ে নেওয়া দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মশাল মিছিলে অংশগ্রহণকারী বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসাবে আখ্যায়িত করেন তাকে। তার ভাই এটাও মূল না, তার নিজের অবস্থানটা কি, তিনি নিজে যেহেতু মামলা আসামি, এটা তদন্ত ছাড়া এভাবে তার ভাই কি ছিল বা কি, এক ভাই কি আরেক ভাই কি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। দুই ভাই সম্পূর্ণ ভিন্ন আদর্শ হতে পারে। যেমন রাশেদ খান মেনন এখন জেল খাটছে, রাশেদ খান মেননের বোন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এর মানে দুইজনকে তো আলাদা আলাদাভাবে দেখা হয়। বোন তো ভাইকে বাঁচাতে পারেনি, তিনি তো ঠিকই জেল খাটছেন। মোস্তফা সরোয়ার ফারুকী তাকে নিয়োগ দেওয়ার পক্ষে দুই একটা যুক্তি দেওয়া হচ্ছে। একজনে বলছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী জুলাই আন্দোলনের সরব ছিলেন, যদি হাসিনা পতন না হতো তাহলে ফারুকীরা শাস্তি পেত। আমি এর সাথে একমত নই। আমি মনে করি মোস্তফা সরোয়ার ফারুকী শাস্তি পেতেন না, তিনি বেঁচে যেতেন। শাস্তি পেতাম আমরা সাধারণ মানুষ। ওই সেলিব্রিটিরা ফাঁক ফকর থেকে ঠিকই বের হয়ে যেতেন, তাদের কিছুই হতো না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি শাহবাগে যাওয়ার জন্য অনুতপ্ত না এখন পর্যন্ত, এবং তিনি মুজিববাদী। তাই মুজিববাদী কাউকে উপদেষ্টা পরিষদে কিছুতেই মেনে নেওয়া যায় না। আবার কেউ কেউ বলছেন যে আসলে এই সাংস্কৃতিক অঙ্গনে যাকেই নিয়োগ দেওয়া হোক না কেন তাকে নিয়েই বিতর্ক উঠতো, বিতর্কের ঊর্ধ্বে কেউই নেই। আচ্ছা, আমাদের সিনেমা জগতে বা এই জগতে তাদের মধ্যে থেকে একজনকে নিয়োগ দিতে হবে, এটা জরুরি নেই, অন্য কাউকে দেওয়া যেত। আর এ কথাটাও ঠিক নয় যে যাকে নিয়োগ দেওয়া হতো তার ক্ষেত্রেই বিতর্ক আছে। আওয়ামী লীগের লোকজনের সাথে ছবি আছে, জুনায়েদ আহমেদ পলকের সাথে সেলফি তুলেছেন হাসি মুখে। না, মোস্তফা সরোয়ার ফারুকীর চাইতে অ্যান্টি আওয়ামী লীগ আরো অনেকে ছিল এবং যাদের আন্দোলনে অবদান ছিল, যারা কারো তেলবাজি করেনি, কারোর সাথে সেলফি তুলতে যায়নি। আশফাক নিপুণের কথা বলেন, তাকে দেখান না কার সাথে কি সেলফি আছে, কোথায় তেলবাজি করেছেন, মোটেও তেলবাজি করেনি। এবং এই আকিজ বশিরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি এই মোজো ফিলিস্তিনিদের যে কোকাকোলার বিরুদ্ধে, কোকাকোলার ব্যবসা খেয়ে দেওয়া, এইসব নানান বিষয় দিয়ে অনেকে যুক্তি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এগুলো হতে পারে, ভালো ব্যবসায়ী বা ইত্যাদি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে তিনি মামলার আসামি। এটা জেনেও কেন দেওয়া হচ্ছে, অথবা মামলার বিষয়টা শুরু হওয়ার আগে কেন হয়নি, অথবা ওই মামলার কি তাহলে কোনো ভ্যালু নাই, অথবা তাহলে এরকম মামলা কেনই বা নেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো মীমাংসা করা দরকার। তো দর্শক, আমি মনে করি যে ডক্টর ইউনূস সরকারের উচিত, আমরা রেকমেন্ড করছি, উপদেষ্টা পরিষদ আবার সাফল করতে হবে। সেটা 40-50 সদস্য বিশিষ্ট হতে পারে, ডেফিনেটলি সরকারের গতি বাড়বে। 50 জন মন্ত্রী পরিষদের মতো হলে তো কোনো আপত্তি নেই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শিক্ষার্থীদের থেকে নেওয়া হবে, বিপ্লবের স্টেক হোল্ডার্সদের রেকমেন্ডেশনে নেওয়া হবে, এটা করতে হবে। এবং আঞ্চলিক বৈষম্যতা রোধ করতে উত্তরবঙ্গ থেকে যৌক্তিক মাত্রায় প্রতিনিধিত্ব সরকারে থাকতেই হবে, সব অঞ্চল থেকে যৌক্তিক মাত্রায় প্রতিনিধিত্ব থাকতে হবে। এর মানে উপদেষ্টা পরিষদকে সাফল করতে হবে।